আমিও খুব দারুণ আছি। কেন আছি জানতে হলে পুরো শোতে আমার সাথে থাকতে হবে। আপনাদের স্বাগত জানাতে চাই পপ অফ কালার আয়োজিত রিভাইভ নিবেদিত টিম টক শোতে। রিভাইভ ময়শ্চারাইজিং লোশনের নাইসিনামাইডের গুণে লক করুন ময়শ্চার, আনলক করুন সৌন্দর্য। রিভাইভ ময়শ্চারাইজিং লোশন। আমি জানি খুব জানতে ইচ্ছে করবে আমাকে এত সুন্দর করে সেজে উঠতে কে হেল্প করলো। হ্যাঁ, আমাকে বরাবরের মতোই আমাদের মেকওভার পার্টনার রাজিয়াস মেকওভার স্টুডিও হেল্প করেছে, যারা 25 বছর ধরে সৌন্দর্য সচেতন নারীদেরকে সৌন্দর্য বিকশিত করতে সাহায্য করছে। আর আমার এই চমৎকার ড্রেসটি পেতে ঘুরে আসতে হবে কস্টিউমারের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে। আশা করি ওদের সমস্ত কালেকশন আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, কিন্তু আমি অত্যন্ত দারুণ আছি, কারণ আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছে আমার খুব পছন্দের, অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত বিনয়ী ভালো মনের একজন মানুষ, বুশরা কবির। এবং তার সাথে আমার পরিচয়টা অনেকদিন আগে। ঠিক একই রকম ভাবে এই মানুষটা উন্নতির বা সফলতার শিখরে পৌঁছেছে, কিন্তু তার যে বিনয়টা, তার যে ভদ্রতাটা, তার যে ভালো মানুষটা একই রকম ভাবে আছে। তো এই মানুষটাকে আমরা আজকে একটু নতুন ভাবে জানবো, তার বহু গুণ, সেই গুণগুলো সম্পর্কে জানবো। সাথেই থাকুন, দেখতে থাকুন। কেমন আছো? এই তো, কেমন আছো টিঙ্কার? তোমাকে তো মিম বলে সবাই, আমি কিন্তু তোমাকে টিঙ্কার ডাকি। ভালো করছো। হ্যাঁ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি এখানে। মোস্ট ওয়েলকাম। কেমন আছো? আর বাসা সবাই কেমন আছে? বাবুটা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আই রিয়েলি লাইক ইট, তুমি সবসময় আমাকে এই কথাটা জিজ্ঞেস করো যে বাবু কেমন আছে। আমরা তো যারা মা, মাদের তো আগে সবার আগে ও ভালো আছে, ওর সাথে বাচ্চাটা ভালো আছে কিনা। আসলে বাচ্চাটা খুব একটা না, লাস্ট 2 দিন ধরে না ওর একটু বমি হচ্ছে, প্রবাবলি ওয়েদার চেঞ্জের কারণে। হ্যাঁ, ও যা মানে রাতে কেন জানি একটু ভমিট করতেছে, ওটার জন্য আমার প্রতিদিন কালকে রাতে। তো এটা নিয়ে একটু বারে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। মানে অত মানে এটা তো হয়ই, তুমি তো জানোই। হ্যাঁ, না তুমি যা, আমরা তো মানে আমি এরকম মাদেরকে পছন্দ করি যে এই যে প্যানিক করে যে একদম মানে মাথা খারাপ হয়ে যাওয়া, এরকম না। আসলে হয়েছে যে আসলে প্যানিক করে কি হবে, ওর যদি বমি হওয়ার ওটা তো হবে। আমরাও করেছি ছোটবেলায়, তো এখন নিজেকে আমি অনেক স্টেবল করে ফেলেছি, সত্যি কথা। হ্যাঁ, আমি না তোমাকে একটু শুরু থেকে জানতে চাই, মানে তোমার বড় হওয়াটা, তোমার বেড়ে ওঠাটা, তোমার শৈশবটা কেমন ছিল, ওই সময়কার এক স্মৃতি যদি আমাদের সাথে একটু শেয়ার করো। স্মৃতি হচ্ছে যে আমি ঢাকারই মেয়ে, আমার বর্ন এন্ড ব্রট আপ আমি ঢাকায় ছিলাম, বাট আমি 3 বছরের মতন বগুড়া ছিলাম, কারণ আমার আব্বু একজন গভর্নমেন্ট জব হোল্ডার ছিলেন, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তো তুমি তো ফার্স্টেই বললা যে আমি যে ইঞ্জিনিয়ার যে বলতেছিলাম, তো আমি হচ্ছে গিয়ে ওই জন্য আব্বুর থ্রুতে আর কি ওখানে ছিলাম, বাট আমার বাকি পুরা টাইম ঢাকায় থাকা। আর আমি ছোটবেলা থেকে আসলে আমি যতটুকু আমার মনে হয় আমি খুবই মানে সহজ সরল টাইপের একটা মেয়ে ছিলাম। আই থিঙ্ক এই গুণটা, বা এটা তো আসলে একটা গুণই আমি এখন বলবো, কারণ এখনকার যুগে এই জিনিসটাই সবচেয়ে আমরা কম দেখি মানুষের মধ্যে, ওটা মনে হয় আমার এখনো আছে। আর এই তো পড়াশোনা করে গেলাম, মানে আমি না খুবই বাধ্যবাধকতা টাইপেরই মেয়ে ছিলাম। মানে আমার কোনো ওরকম জিনিস মনে পড়ে না যে আমি ফেল করছি ওর এমন কিছু করছি যেটার জন্য আমার কোনো কিছু লস হয়েছে। আমি একদম খুবই অন টাইমে আমার পড়াশোনা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আমি আমার অন টাইমে বিয়ে করেছি, মানে বিয়ের আসলে কোনো সময় নেই, বাট আমি যদি বলি আমি when I was 24 or 4.5 তখন বিয়ে করলাম, তারপরে আমি মাস্টার্স করলাম, আমার বেবি হলো, তারপর তো আমার না খুব অ্যালাইন্ড করা। তো আসলে আমার শৈশবটা যদি বলো, তো আমি খুব সহজ সরল একটা মানুষ ছিলাম। আমার আম্মু আমাকে যা বলতো, আব্বু আমাকে যা বলতো, আমি না আসলে ওটাই করতাম। মানে ওটা আমি পারি কি পারি না, বুঝছো, কিন্তু তারপরে চেষ্টা আমার এই জিনিসটা অনেক আছে যে আমি নো ম্যাটার হোয়াট আমি চেষ্টা করে যাই। তোমার স্কুল কোনটা ছিল? আচ্ছা, আমার স্কুল ছিল বিকর্নেসা নুন স্কুল, কলেজও বিকর্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি যেটা আমি ইঞ্জিনিয়ারিং করেছি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ, ব্যাচেলারটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। দেন আমি মাস্টার্স করতে সিডনি চলে গেলাম। সিডনিতে ওখানে ডুয়াল ডিগ্রি নিলাম, মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাস্টার্স অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, দুইটা আর কি ডিগ্রি নিয়েছি। তো তুমি তোমার মাস্টার্সটা যখন করলে ওটা কি বিয়ের আগে করলে না বিয়ের পরে? বিয়ের পরে। তো আমার অনার্স এর পরে আমি 1.5 বছর এখানে বাংলাদেশে চাকরি করতাম। আমি ছিলাম হচ্ছে
হ্যাঁ, আমি ছিলাম বাংলা লায়নে অ্যাজ আ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিলাম, ওখানে 1.5 বছর ছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি আমার হাজবেন্ড মানে আমরা দুজনেই মানে আমরা আসলে আমরা উই ইউজ টু নো ইচ আদার, বাট আমরা মানে আমাদের রিলেশন ছিল না। তো বিয়ের কথা যখন হলো তো এটাই প্ল্যান ছিল, বিয়ে করে দুজনেই মাস্টার্স করতে চলে যাবো, কারণ ও আমার চেয়ে অ্যারাউন্ড 1 বছরের বড়। তো আমাদের টাইমিংটা ওভাবে মিলে গিয়েছে। সো ইয়া। ওকে, তো এই যে বিয়ের পরে পড়াশোনা যেটা কন্টিনিউ করার যে ব্যাপারটা, এটা কি নিজের পছন্দের নাকি ফ্যামিলি প্রেশার নাকি নিজেই মনে হচ্ছে যে না আমার করতে হবে, নাকি ভাইয়া বললো, কিভাবে আর কি? মানে মজার কথা বলি, আমি তো পুরো অল থ্রু আউট মাই লাইফ আই ওয়াজ আ সায়েন্স স্টুডেন্ট, বাট আমার কিন্তু আসলে এই সায়েন্স ম্যাথস একদম ভালো লাগতো না। বাট আমি বললাম না, আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। তো কষ্ট করে যখন অনার্সটা শেষ করলাম, এরপর মাথায় ভূত চাপছে যে মাস্টার্স করব, বিয়ে করে মাস্টার্স করব। অ্যান্ড হাজবেন্ড তো মানে তখন তো হাজবেন্ড ছিল না, বাট ও তো জানি আমি মাস্টার্স করবো যখন আমাদের কথা হচ্ছিল। তো ওর ওখান থেকে কোনো কিছুই না, এবং আমাদের বিয়ের টাইমে এটাই কথা হয়েছিল, বিয়ের পরে ওরা দুজনই ওখানে পড়তে চলে যাবে। তো এটা অ্যাকচুয়ালি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তো ওটা নিয়ে আমার কোনো প্রেশার না, এটা আমি নিজে থেকেই করতে চেয়েছিলাম। তার মানে আমরা বুশরাকে যেটা বুঝতে পারলাম যে সে নিজেই এমন একটা মেয়ে যে আচ্ছা বিয়ে যার কাছে সবকিছু না, যে বিয়ে হলো আচ্ছা ঠিক আছে বাদ আর কিছু লাগবে না জীবনে, জাস্ট পার্ট অফ লাইফ ধরেছে। কারণ আমার নিজের কিছু করতে হবে, নিজের একটা পরিচয় থাকতে হবে, এটাই হচ্ছে যে তোমার মাথায় ছিল। রাইট, হ্যাঁ, সব সময়। হ্যাঁ, মানে বিয়েকে আমি ইটস এন্ড অফ লাইফ ওর এটাই এখন না, আমি জাস্ট পার্ট অফ লাইফ। ইভেন বেবি হওয়া পার্ট অফ লাইফ মনে করি, সবকিছু। এটা জাস্ট আমাদের যতদিন আমরা বেঁচে আছি আমার মনে হয় এগুলো আমাদের করতে হবে, এরকম করে আমি আসলে আমার জীবনটাকে আগাচ্ছি, সাজিয়ে নেওয়া। এটাই আসলে আমাদের সব মেয়েদের করা উচিত কিন্তু বলো, কারণ নিজের একটা পরিচয় খুব দরকার। যে অন্যের পরিচয়ের থাকলেও ভালো, অসুবিধা নাই তো, কিন্তু তারপরেও নিজের একটা পরিচয় আসলে আমাদের অবশ্যই। এই যে তোমারও সবকিছু আছে, বাট তুমি যে তোমার নিজের পরিচয়টাকে এস্টাবলিশ করার জন্য, সেই আমি কবে থেকে তোমাকে চিনি, সে আমি তখন কিন্তু বিদেশে থাকতাম, আমি পপ অফ কালার যখন চিনি, তো আমি তোমাকে চিনি। তো কেমনে চিনি? তো নিশ্চয়ই তুমি নামটা ওভাবে গড়ছো দেখেই কিন্তু আমি তোমাকে চিনছি। সো এই নাম, এই এস্টাবলিশমেন্টটা কিন্তু আমাদের প্রতিটা মেয়ের আসলে দরকার। এক্স্যাক্টলি। বিগিনিংস ব্লুসমে পাওয়ারড বাই মেরিল বেবি, এই সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে আরো একটি মজার গেম খেলবো। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন ওর জন্যই বিশেষভাবে তৈরি মেরিল বেবি লোশন। এর রিচ ময়েশ্চারাইজার বাবুর 5 গুণ পাতলা ত্বকের যত্ন নেয় আর রাখে সুরক্ষিত। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। দেখতে সাথেই থাকুন, স্ক্রিনে দেখানো প্রশ্নটার উত্তর দিতে হবে। আচ্ছা, কোন টুথপেস্ট 2 থেকে 5 বছর শিশুর দাঁতের জন্য উপকারী? ওকে, অপশনস কি আসবে? আচ্ছা, ওকে, এই যে এটা মেরিল বেবি জেল টুথপেস্ট। ওকে, সো থ্যাংক ইউ। এইটাও তুমি তো চমৎকার ভাবে এই রাউন্ডটা হয়েছে না? থ্যাংক ইউ। আচ্ছা বুশরা, তুমি বলছিলে তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, এবং তারপরে তুমি ডাবল মাস্টার্স ও ইঞ্জিনিয়ারিং এর রিলেটেড সাবজেক্টেই নিয়ে, তো তারপরে তোমার হচ্ছে যে ক্যারিয়ারটা একদম যে 360 ডিগ্রি টার্ন করলো, এটা নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, অবশ্যই, মানে এই কোয়েশ্চেনটা আমি অনেক পাই। তো বেসিক্যালি যেটা হলো, তো আমি তো আমার আসলে এই কন্টেন্ট ক্রিয়েশন বা আমি একটা প্রমোশন লাইভ প্রমোটার হব, এটা তো আমার আসলে কল্পনার বাইরে। এই জিনিসটাই কিন্তু আসলে তুমি চিন্তা করো ব্যাক ইন 2013-14 ছিল না কিন্তু। তো আমি তো ইঞ্জিনিয়ারিং এ মানে চাকরি করলাম, বিদেশে গেলাম, ওখানেও বিভিন্ন জায়গায় জব করেছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিছু মাস চাকরি করেছি। তো আমি কিন্তু পড়াশোনার সাথে সাথে চাকরি করতাম, আমরা কিছু আওয়ার্স পেতাম চাকরির জন্য। তো আমার কিন্তু অন এন্ড অফ। তো ওইখান থেকে 2018-এ আমার মানে আমার হতো কি, আমি না একটু সবসময় একটু ফ্যাশন সচেতন ছিলাম। তো আমাকে স্কুল থেকে কলেজ থেকে সবাই না আমার সবকিছু অনেক জিজ্ঞেস করতো, তুমি কোথায় কিনো বা তোমার স্টাইল খুব ভালো লাগে। তো একদিন আমার হাজবেন্ডই আমাকে বলে যে তুমি একটা পেজ, একটা পাবলিক একটা পেজ খোলো, যেখানে তুমি তোমার জিনিসগুলো সুন্দর করে ব্লগের মাধ্যমে লিখতে পারো, যেভাবে তোমরা করো আর কি। তো আমরা তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা খোলা যায়। তো আমি জাস্ট একদম র্যান্ডমলি ইনস্টাগ্রামে একটা পেজ খুলি নতুন করে। তো জাস্ট আমার আগের ড্রাফট কিছু আর্কাইভ পিকচার্স ছিল, আমি তো ঘুরতে অনেক পছন্দ করি, বিদেশে যাই, তো ওখানে সুন্দর সুন্দর ছবি জাস্ট আপলোড করা স্টার্ট করলাম। এবং কোথা থেকে কি কাপড় কিনেছি ওগুলো একটু লিখে দিতাম। তারপর ঠিক আস্তে আস্তে আমার ফলোয়ার্স বাড়তেছে অনেক। তো আমি এটা কিন্তু অনেক মোটিভেট করে যখন ফলোয়ার্স বাড়ে। আর তখন মানে ওই জিনিসটাই অনেক ভালো। আর তখন আমি চাকরি করতাম বা আমি
সাইড বাই সাইড পড়াশোনা করছি, তো আমার ওইটা তো কোনো প্রফেশনই ছিল না। তো ইট স্টার্টেড আউট অফ প্যাশন আমার ইনস্টাগ্রাম থেকে। তারপরে আমাকে আস্তে আস্তে ব্র্যান্ডস রিচ আউট করা স্টার্ট করলো। দেন আই আন্ডারস্টুড যে আচ্ছা এটার কিন্তু অনেক মার্কেট আছে, কিন্তু আমি কিন্তু কোনো চিন্তা করি না এটাই আমার অ্যাকচুয়ালি এখন ব্রেড অ্যান্ড বাটারের মতন হয়ে যাবে। তারপরে কি, এটা না আসলে অনেক বড় স্টোরি, শেষ হবে না। সো তোমাকে যদি শর্ট করে বলি, তো আমার 2018 পড়াশোনা শেষ হলো, দেন 19 লাস্টে আমি কনসিভ করে আমার বেবি হলো। তো 20-তে কোভিড হয়েছে, 20 রিমেম্বার। তো 20-তে আমার 3 মাসের একটা বাচ্চাকে নিয়ে আমি জাস্ট বাংলাদেশে চলে আসি, বুঝছো? তো তখনই জিনিসটা টার্ন আউট করে, কারণ তখন আমার ম্যাটারনিটি লিভ ছিল অস্ট্রেলিয়াতে। অ্যান্ড আমি কিন্তু তখনও তো তুমি আমাকে চিনো ইনস্টাগ্রাম থেকে, তখনও কিন্তু আমার ফেসবুক ছিল না বাই দ্য ওয়ে, আমার জাস্ট ইনস্টাগ্রামে তখন 20K ফলোয়ার্স ছিল না, বুঝছো? তো আর তারপরে এরকম যখন কোভিড হিট করে মার্চের দিকে, সব লকডাউন, সিডনি ছিল সবচেয়ে হার্ডেস্ট। তো আমাদের পুরো 1.5 বছর কিন্তু সিডনির সব এয়ারলাইন্স বন্ধ, একমাত্র সিটিজেন ছাড়া কেউ যেতে পারে না। আমি ছিলাম টেম্পোরারি রেসিডেন্টশিপের ভিসাতে, কারণ আমার পড়াশোনার পরে ওই ভিসাটা দেয় 2 বছরের। অ্যান্ড ওই ভিসাটা আমি আসছি 2020 মার্চে, 2020 সেপ্টেম্বরেও শেষ হয়ে যাবে, এর আগে ঢুকতে হতো সিডনিতে। সো নো ওয়ে যে আমি আসলে আমার চাকরি কোনোভাবে ঠিক করতে পারবো। তো মার্চ এপ্রিল মে, তার মাঝে ঠিক আছে করোনা ঠিক হয়ে যাবে, এটা যে আসলে আমাদের লাইফটাকে এভাবে চেঞ্জ করে ফেলবে আমরা কিন্তু কল্পনাও করি নাই। তো আমার মাত্র একটা 3 মাসের বাচ্চা, আমি আম্মুর বাসায় যে এই যে উঠলাম, আমি তো আমার শ্বশুর বাড়িতেও যেতে পারতাম না, কারণ ওনাদেরও কোভিড হয়েছিলেন। অ্যান্ড এরকমও হয়েছিল যে আমরা তো বেরি হতে পারতাম না, মনে আছে কি ছিল এই টাইমটা? তো তখন আমার আস্তে আস্তে আমি যে অস্ট্রেলিয়াতে চাকরি করতাম, সেখানে আমি ওদেরকে মেইল করলাম যে আমি তো জয়েন করতে পারছি না। তখন ওরা বললো যে তোমার জবটা ছাড়তে হবে, তোমার ভিসা পর্যন্ত তুমি রাখতে পারবা, বাট তুমি যখনই ব্যাক করবা উই উইল টেক ইউ ব্যাক, এটা আমাকে ওরা দিয়েছিল। তো আমার তখন আমি একটা ওয়ার্কিং উইমেন, তো আমার দেখা গেছে আমার বাচ্চা হলো, আমি পুরা বাসায় কোনো কাজ নাই, আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। তারপর তো দেখো সব ব্র্যান্ডসেরও কিন্তু কাজ বন্ধ, আমরা না কিনলে ব্র্যান্ডস কেউ থেকে আসবে। তো আমি জাস্ট টুকিটাকি কিছু জাস্ট ব্র্যান্ডসের সাথে কোলাবোরেট করতাম, খুবই সামান্য রেমুনারেশন দিয়ে, ইভেন জাস্ট এমনিও করতাম, বার্টারের মতন কাজ করতাম। তো একদিন যখন 2020 লাস্টের দিকে আমার আম্মু আমাকে বললো যে বাংলাদেশে কিন্তু ব্র্যান্ড প্রমোশনটা অনেক হিট, তুমি কি জানো এই জিনিসটা? আমি বলছি না, এটা কেমনে করে? তখন আম্মু আমাকে আমি লাইভ দেখে শপিং করতাম বিদেশে, আমি বলছি আম্মু আমি এটা করতে পারবো না। তো আমাকে ব্র্যান্ড প্রমোশনে কিন্তু আম্মুই আনছে ফার্স্ট। সে আমাকে বলছে যে তুমি জাস্ট করো, আই থিঙ্ক তুমি কিছু টাকা পাবা, আমার মনে হয় এটার মার্কেটটা ভালো বাংলাদেশে, দেখো। তারপরে আমাকে নদী আপু আরো কিছু আমি কখন কাউকে চিনতাম না, সত্যি কথা। তো আমাকে জাস্ট এরকম লাইভ ফারিয়াস মির আমাকে লাইভ দেখাচ্ছে, আমি এইভাবে লাইভে কথা বলবো, কাপড় দেখাবো, তখন তো এটাকে আমরা অনেক তুচ্ছ করে দেখতাম না। আমি কেমনে বলবো? তো বলে কি তুমি জাস্ট করো না, তোমার এত কষ্ট লাগতেছে যে তুমি ইনকাম করতে পারছো না, জাস্ট করো, তোমার তো প্রবলেম হচ্ছে না। ইটস নট লাইক যে আমার কাছে টাকা ছিল না বা কিছু, এটা যে আমার নিজের মধ্যে যে আমি অ্যাকচুয়ালি ইনকাম করতে পারতেছি না, বিকজ আমাকে আমার হাজবেন্ডও টাকা খুব একটা পাঠাতে পারতেছিল না, কারণ কোভিড এর জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম, অনেক আমার যে কি গেছে আমি বুঝাইতে পারবো না। আমি আমার বাচ্চার খাওয়া পর্যন্ত বিদেশ থেকে আনতে পারতেছিলাম না। তো ওভাবে আমার আসলে সেপ্টেম্বর না অক্টোবর 2020-তে এই ব্র্যান্ড প্রমোশনে র্যান্ডমলি ঢোকা, এমন না যে আমি আসলে প্ল্যান কোনো প্ল্যান নাই, ইট ওয়াজ জাস্ট আল্লাহ থেকে আমার আসলে বলছে যে মনে হয় এটাই তোমার রাস্তা, আল্লাহ ঢুকায় দিচ্ছে, আমি এটা বলি আর কি সবাইকে। তো এইভাবেই আর কি আমার 360 ডিগ্রি টার্ন, বুঝছো? একদম। তুমি কিন্তু খুব সুন্দর করে জিনিসটা ক্যারি আউট করতেছো, থ্যাংক ইউ, চেষ্টা করছি। কন্টেন্ট গুলো বা তুমি সেই ব্র্যান্ড গুলোর সাথে কাজ করো যাদের আমরা বলতে পারি কি যে যারা খুব কোয়ালিটি মেইনটেইন করো তুমি। অবশ্যই আমি খুবই এটা মেইনটেইন করি। আমার কাছে মনে হয় যে দিনে 10টা লাইভ করে নকল প্রোডাক্ট না, মনে করো যেগুলো খারাপ ভালো না প্রোডাক্ট, বাট আমি জাস্ট আমার টাকার জন্য আমাদেরকে ডাবল রেমুনারেশন দিয়ে বলছে প্রমোশন করে দেন, আমি না এটাতে বিলিভ করি না। বিকজ আমার না কখনো ছোটবেলা থেকে এই টাকা পয়সার লোভ ছিল না। আমি মনে করি কি এটা আসলে সেসব মানুষদেরই হয় হয়তো বা আই থিঙ্ক তুমিও বুঝবা কেন, আমরা কেন কাজ করি, আমরা নিজেদেরকে এস্টাবলিশ অবশ্যই ইনকাম করতে চাই, বাট কিন্তু সেটা সৎ পথে।
এক্স্যাক্টলি হ্যাঁ ওটাই। সো এটা আমি ওটাই বলছিলাম যে আমরা যখন সিলেক্ট করছিলাম গেস্ট, তো আমরা ওভাবে করে যে না তুমি অত্যন্ত কোয়ালিটি মেনটেন করে এরকম ভাবে তুমি তোমার কন্টেন্ট গুলা করো বা তোমার যে ব্র্যান্ড গুলোর সাথে কাজ করো সেটাও তুমি ওভাবে করে করো। যেটা অলসো আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, তাই আমাকে আসলে বেশি মানুষ চিনে কিন্তু ব্র্যান্ড প্রমোশনের থ্রুতে, বাট আমি কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করেছি বিদেশে থাকতে, লাইক ববি ব্রাউন, পিক্সি বিউটি, ড্যানিয়েল ওয়েলিংটন, নিউট্রোজেনা, গার্নিয়ার, এনারা কিন্তু আমাকে অ্যাপ্রোচ করেছে, তারপরে কিন্তু আমি কাজটা পেয়েছি। পিক্সি বিউটি যারা বাইরে থাকে তারা জানে, পিক্সি বিউটি থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যাকেজিং আসে, প্যাকেজ মানে আমাদের পিআরস পাঠায়। অ্যান্ড বাংলাদেশেও কিন্তু আমি অনেক এজেন্সির থ্রুতে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিদের সাথে কাজ করতে পারছি। সো ব্র্যান্ড প্রমোশন করছি না কিন্তু আমি কিন্তু বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসদের সাথে, স্পেশালি যে লাক্স মানে ইউনিলিভার, তারপরে যে কয়েকদিন আগে ফ্রেশের সাথে করলাম। তো এরকম মানে আমার কিন্তু অনেক ব্র্যান্ডস, বিকাশ আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ডস এর মধ্যে বলবো। আমি নগদের সাথেও কাজ করেছি, বাট আমি এখন কমপ্লিটলি বিকাশের সাথে কাজ করি। তো এরকম কিন্তু আমার অনেক গ্রামীণের সাথে কাজ করি, গ্রামীণ ফোনের সাথে কাজ করেছি। তো আমি কিন্তু অনেক মানে ইন্টারন্যাশনালি অনেক কাজ করা হচ্ছে, বা না ওটাই বললাম যে আসলে কোয়ালিটি কন্ট্রোল হওয়ার কারণে এই ব্র্যান্ড গুলোর থেকে তুমি কিন্তু অ্যাপ্রোচ পাও। যদি তোমার ওইভাবে কোয়ালিটি না থাকতো তাহলে কিন্তু তুমি সেটা না করতো না। এখন ব্র্যান্ডসরাও আমাকে বলে, যে নেসলের সাথে কাজ করেছে, তো ওরা কিন্তু আমাকে বলে যে আমরা তো ওভাবেই সিলেক্ট করি যারা ভালো কাজ করতেছে, তো ওনাদের তো কন্টেন্ট ক্রিয়েটরদের তো অভাব নেই, বাট আমরা কিন্তু কাজ ওভাবেই পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ টাচ উড। তুমি যে একজন মানুষ এবং তুমি অনেকগুলো টাস্ক করছো, রিসেন্টলি আমি দেখলাম যে তোমার উইন্টার কালেকশন বের হয়েছে তোমার হচ্ছে কি নিজের লাইন থেকে, বুশরাকা বিউটির। হ্যাঁ সো এটা তো অনেক আগে থেকেই ছিল, বাট তুমি মনে হয় ওরকম ভাবে অ্যাক্টিভ ছিলে না। একদম ঠিক ধরেছো। আমি কিন্তু অনেক আগে থেকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বিজনেস করতাম। আমার ওই ফার্স্ট পেজটার নাম ছিল অডামস। ওটা কিন্তু আমাদের খুব ভালো ছিল। আমি একদম বাংলাদেশে থাকতে যখন আমরা অনার্স পড়তাম, বাট ওটা ও চলে গেল কানাডায়, আমি চলে গেলাম অস্ট্রেলিয়াতে, দুজনের এভাবে আর ডিস্টেন্স হয়ে গেল। মানে ও বেস্ট ফ্রেন্ড এখনো, বাট আমরা ওটা কন্টিনিউ করিনি। তো এরপরে ওর মতন আলাদা করে এখন করছে, এবং এখন আমি আবার খুললাম। আমি কিন্তু 2-3 বছর ধরে করছি। আমি উইন্টারে বেশি ফোকাস করি, বাট লাস্ট ইয়ার আমার এত কাজ ছিল যে আমি মানে একদম ধরতেই পারি না। এই ইয়ারে যেহেতু এবার একটু ইলেকশনের জন্য আমরা একটু কাজ কমিয়ে দিয়েছিলাম, তো আমি ভাবলাম যে আমি আবার একটু স্টার্ট করি, এবং আমি এবার চিন্তা করতেছি পুরো দমে আমি একদম নেমেছি। আসলে ঈদেও আমরা তোমার কালেকশন পাবো, কাজ চলছে, ইনশাআল্লাহ দোয়া করো যাতে আমি নামাতে পারি ঠিক মতো। ইউথফুল গ্যাস্ট্রোনমি পাওয়ার্ড বাই মেরিল বেবি। এই সেগমেন্টে আমরা অতিথির সাথে দারুণ একটি গেম খেলবো। আমরা দেখবো 30 সেকেন্ডে তিনি একটি বল ফেলতে পারেন কিনা। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন ওর জন্য বিশেষভাবে তৈরি মেরিল বেবি লোশন। এর রিচ ময়েশ্চারাইজার বাবুর 5 গুণ পাতলা ত্বকের যত্ন নেয় আর রাখে সুরক্ষিত। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। তোমাকে যেটা করতে হবে, ওয়ান শটে তুমি একটা বল ফেলবা। বুঝতে পারছি। আমি আই এম ভেরি ব্যাড এট দিস, দেখি পারি নাকি। দেখি তুমি ভাবছিল যে পারবে না, কিন্তু দেখছো পেরে গেছো। যে খুব সুন্দর ভাবে অতিথি আমাদের এই টাস্কটি পূরণ করে ফেলেছেন। সো থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে যে তুমি নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো। তার আগে আমরা একটু আসি যে এই যে বাবুটাকে যে তুমি একাই সামলাচ্ছ, একই সাথে ব্র্যান্ডের জন্য কাজ করছো, তুমি তোমার নিজের বিজনেস এর জন্য কাজ করছো, বা তুমি ফ্যামিলিকে দেখছো। সো এই সব কিছু একসাথে কিভাবে মেনটেন করছো, বা কি মানে থাকে না যে এই জিনিসটা তুমি ফলো করো যে সবকিছু মেনটেন করার জন্য? সত্যি কথা বলতে আসলে আমার অনেক কষ্ট হয়, মানে এটা তো আমরা দেখাই না সোশ্যাল মিডিয়াতে, বাট আমি জাস্ট মানে জগল করতে থাকি। মানে সামটাইমস ইটস সো ফ্রাস্ট্রেটিং যে আচ্ছা আমি আমার বাচ্চাটাকে এনাফ হয়তো বা টাইম দিচ্ছি না, আবার মনে হয় যে কিছু ভালো ব্র্যান্ডস ছেড়ে দিচ্ছি, বা দেখা যায় টাইমের জন্য আমার কাজটা আরেকজন নিয়ে নিল, তখনও কিন্তু আমাদের ডেফিনেটলি বুঝতে পারছো কখন মানে এটা এমন লাগে, খুব ফ্রাস্ট্রেটিং লাগে, ডিপ্রেসিং লাগে। তারপরে বাসায় আমার
যেহেতু তুমিও সংসার করো, আমার বাসায় স্টাফ আছে, ওদেরকে এভরিডে সবকিছু বুঝায় দেওয়া, একদম প্রতিদিন। আর আমার অনেক কষ্ট লাগে জানো, সত্যি কথা। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে, যেটা তুমি বললা যে আমি কি মেনটেন করি, সকালবেলা উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমার বাসায় কি রান্না হবে ওটা আমি এটাকে একদম ক্লিয়ার করে দিই, বিকজ আমি না বলা পর্যন্ত চুলা অন করে না, এটা আমার বলাই আছে। দেন আমার বাসায় যে আমার মেয়ের জন্য ন্যানি আছে, ও তো জানেই ও কি খাবে, সো ও সকালবেলা এসে আমার মেয়ে কিন্তু আমার আগে উঠে যায়, কারণ ও স্কুলে যায়, তো ওর ঘুম আগে ভেঙে যায় আমার চেয়ে। বাট ন্যানিটা আসে, তো ওর মতন সুন্দর করে খাবার টাবার দেয়, আমি ইয়া করি, ক্যামেরায় দেখি ঠিক হচ্ছে, আমি খাওয়ার সব রেডি করে মানে বলে দিই এটা করবো, আমি লাঞ্চ এটা খাবো। আর আমার হচ্ছে একটা ব্যাড হ্যাবিট আছে, আমি ব্রেকফাস্ট অলওয়েজ স্কিপ করি, আমি ব্রেকফাস্টটা করতে পারি না। তো এভাবে একটু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি, সো দ্যাট আমি নিজেকে একটু ফিট রাখতে পারি। কারণ আমি জিমও করি, আমি রিসেন্টলি বলতে গেলে মানে 2 মাস হয়েছে আমি জিমটা একদম পুরো দমে স্টার্ট করেছি। এতদিন বাসায় জাস্ট মানে হোম ওয়ার্কআউট করতাম ইউটিউব দেখে, বাট এখন চিন্তা করলাম না, বয়সও হচ্ছে, নিজেকে ঠিকও রাখতে হবে। এন্ড যেহেতু আমি ক্যামেরাতে কাজ করি, এন্ড ক্যামেরাতে কিন্তু আমাদেরকে একটু ফিট দেখাটা কিন্তু মানে আমার অনেক ইম্পর্টেন্ট একটা, আমার ক্যারিয়ারের জন্য এটা একটা ম্যাটার করে। তো ওই জন্য ভাবলাম যে আমার হাজব্যান্ডই বলছিল তুমি জিমটা একদম ফুল অন করো। আমি এভরিডে আমাদের জিমে যেতে বলে, আমি সপ্তাহে মানে 1 বা 2 দিন যাই, জাস্ট নিজেকে ওই তো সময় পাই না। হ্যাঁ তো আমি সবই একটু একটু করে চেষ্টা করি। কষ্ট হয় সত্যি কথা বলতে, সারাদিন বাসা করে 4টা থেকে রেডি হয়ে ব্র্যান্ডসদের জন্য কাজ করা, কন্টেন্ট বানানো, বিভিন্ন ভিডিওস বাইট দেওয়া, ছবি তোলা, রিলস করা, অনেক প্রেসার যায় হচ্ছে, এটা মনে হয় তো সুন্দরভাবে তুমি ম্যানেজ করতে চেষ্টা করছি। হ্যাঁ, এবং তুমি কিন্তু স্রোতেও গা ভাসিয়ে দাও না এটা করে। আমার এরকমও হয় যে সকাল 5টা 6টা বেজে যায় আমাদের বিভিন্ন ভয়েস ওভার এডিট শেষ করতে করতে। এডিটর আমাকে ভিডিও পাঠাই দিল, বাট ভয়েস ওভারটা আমারই দিতে হবে। এন্ড দেখা যায় যে এডিটটা ভালো লাগে না, আবার আমি ফার্স্ট থেকে স্টার্ট করব। তো অনেক মানে যায় প্রেসার। এই যে সুন্দরভাবে তুমি একটা সম্পর্ক মেনটেন করছো, আলহামদুলিল্লাহ। তোমার এই যে একটা ভালোবাসার সম্পর্ক সুন্দরভাবে মেনটেন করতে কোন কোন যে বিষয়গুলোতে তুমি খুব ফোকাস থাকো, একদম স্কিপ করো না তোমার রিলেশনটাকে একদম হেলদি রাখার জন্য? মানে আমার হাজবেন্ডের সাথে রিলেশন বলতেছো? ওকে, মানে আমাদের যে জবটা, ও কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি কিন্তু শুরু করি বিকাল থেকে রাত পর্যন্ত। তো আমাদের না টাইমিংটা খুব কম, বাট আমি চেষ্টা করি যে মনে করো মাঝে মাঝে সন্ধ্যায় কাজটা একটু স্কিপ করে ওকে মনে করো উইকে 2টা দিন সময় দেওয়া। তো আমরা বসে টিভি দেখি, মুভি দেখি, অ্যান্ড আমরা প্রচুর ঘুরতে যেতে পছন্দ করি। তো আমাদের যদি এরকম হয় যে আমাদের 4-5 মাস অনেক কাজ করে ফেলছি, তো আমরা একটা ট্রিপ প্ল্যান করে আমরা কিন্তু ঘুরতে যাই। এটা আমাদের একটা ম্যান্ডেটরি হয়ে গেছে। স্পেশালি বাংলাদেশে আসার পর আমার কাছে মনে হয়েছে কি যে আমরা বেশি কাজ করছি, কারণ আমার তো টাইমটা ডিফারেন্ট। বিদেশে যেটা হতো একই টাইমে ও কিন্তু আমাকে নিতে আসতো, তো সকালবেলা আমরা একসাথে কাজে যেতাম, রাতেও আমাকে পিক করে আমরা বাসায় যেতাম, একসাথে ডিনার করে ঘুমায় যেতাম। জিনিসটা এরকম ছিল সব একসাথে। বাট এখন এভরিথিং লাইক মানে অপোজিট। তো যেটা হয়তো মাঝে মাঝে 2-1 দিন কাজ স্কিপ করে অন্যদিন নিই, অন্যদিন প্রেশারটা বেশি দিই নেই। আমি বলি যে ঠিক আছে তুমি আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসো, আমরা ডিনার করতে যাব, বা আমি কাউকে মানে খাওয়া আনাইনি, আমরা প্রচুর হচ্ছে গিয়ে বাইরে থেকে খাওয়া আনাই। কারণ আমার বাসায় আমাদের কাউচে বসে মানে পিৎজা খাওয়া, টিভি দেখতে দেখতে মুভি দেখা, এই কোয়ালিটি টাইমটা আমরা এনজয় করি অনেক বেশি বাচ্চা নিয়ে। একদম, কারণ এটা আসলে সত্যি একটা হেলদি সম্পর্ক মেইনটেইন করতে এটা আমরা অনেক মেইনটেইন করি। হ্যাঁ, স্পেন্ড করাটা আসলে খুব নেসেসারি। তুমি যে এই যে একটা বড় একটা সময় দেশের বাইরে থেকেছো, বা সেটেল হওয়ার তো ওই 4.5 থেকে 5 মতন আমি বাইরে ছিলাম। হ্যাঁ, আবার কি মানে ফিরে যেতে চাও কিনা, বা ওই বিষয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছো কিনা? অনেকবারই লাস্ট ইয়ারও প্ল্যান করছিলাম চলে যাব, বাট আসলে আমি যা দেখতেছি এখন, মানে তুমি যদি ইন্টারন্যাশনাল নিউজ দেখো, বাইরেও অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। আমি কিন্তু 2 বার আমার ক্যারিয়ারটা স্ট্রাগল করে করে উঠাচ্ছি। তুমি জিনিসটা খেয়াল করো, আমি কিন্তু অনার্স করে একবার আমি কিন্তু একটা জবে ঢুকে গিয়েছিলাম। আমি যদি বাংলাদেশে কন্টিনিউ করতাম তাহলে কিন্তু আমি জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র ইঞ্জিনিয়ার, আমি কিন্তু অনেক হাই পোস্টে চলে যেতাম, মানে জব সুইচ করে। কিন্তু কি করলাম, বিয়ে করে মাস্টার্স করতে গেলাম। ওখানে কিন্তু আমি সেটেল হওয়ার প্ল্যান করছিলাম, আবার ওখানে ক্যারিয়ার বাড়ছিল। আমি ওখানে যেখানে ছিলাম, আমি একটা স্টোরে জব করতাম, সুপারভাইজার ছিলাম। আমার
পজিশন বাড়তো। হঠাৎ করে কি হলো, বাচ্চা নিয়ে বাংলাদেশে আসলাম, আবার 0 আমার ক্যারিয়ার। তো 2বার ভাঙলো। ভাঙার পরে আমি 3 নাম্বার জবে যেটা দেখো, আমি আবার প্রমোশনে ঢুকলাম একদম ফুল অন। তুমি এটা ভালো যে পজিশনে কিন্তু পৌঁছে গেছো। আমি এখনো নিজেকে সাকসেসফুল বলি না, তোমরা যদি মানে বাইরে থেকে যদি সাকসেসফুল লাগে আলহামদুলিল্লাহ, বাট আমার কাছে মনে হয় সাকসেস জিনিসের স্টেট অফ মাইন্ড, আর এটার কোনো শেষ পরিসীমা নাই। আমি তারও অনেক উপরে উঠতে চাই। আমি চাই পৃথিবীর সবাই আমাকে চিনুক, বাট জানি না সেইটা আমার মেন্টালিটি। ফোকাস ঠিক রেখে কাজ করে গেলে কেন না, সবাই চিনবে, অসুবিধা কি? তুমি তো কোয়ালিটি মেইনটেইন করে যেভাবে কাজ করছো, হ্যাঁ এটা তো ওই জায়গাটাতে যে তুমি ফোকাস ঠিক রেখে গেলে ইনশাআল্লাহ তুমি পারবে। ইনশাল্লাহ আমি খুব কোয়ালিটি মেনটেন করে চলি দেখে হয়তোবা আমার কাছে মনে হয় যে আমার কিন্তু মনে করো একদম একদম অজপাড়াগায় সবাই আমাকে হয়তো চিনবে না, বিকজ আমি একটু কোয়ালিটি মেনটেন করি। কারণ সবার একটা ইয়া থাকে, মনে করো একটা প্লেস থাকে, কে কোথায় যাবে। আমি না ওর চেয়ে নিচে নামতে পারবো না, মানে আমার একটা জিনিস আছে যে আমি এর চেয়ে নিচে যেতেই পারবো না। তাহলে তো মনে করো আমি থাকলাম না, এটা অন্য মানুষ, আমি আমার সত্তাকে আর কি দিয়ে দেওয়া হলো, এটা তো আসলে হয় না। হ্যাঁ হ্যাঁ, তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে দেখো তুমি নিজেকে কিন্তু যথেষ্ট সময় দাও বা গুরুত্ব দাও। অনেকে আমরা আছি যেটা যে ঠিক আছে সবকিছু ঠিকভাবে করলাম, সবকিছু হলো, কিন্তু নিজের খেয়ালটার দরকার নেই বা নিজের খেয়ালটা নিতে ভুলে যাই। বাট আমি দেখেছি যে তুমি সোলো ট্রিপ যাও বা তোমার জন্য তুমি মি টাইম অনেক সময় আমি তোমাকে দেখেছি স্পেন্ড করতেছো। তুমি কি মনে করো নিজের যত্নটা আসলে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ? আমার কাছে তো মনে হয় মেন্টাল হেলথের জন্য, মানে ইফ ইউ টক অ্যাবাউট মেন্টাল হেলথ, আমার কাছে নিজের উপর ফোকাস করা, নিজের উপর যত্ন ফোকাস করা 100% জরুরি। সেটা যে সোলো ট্রিপই হবে, কারণ হ্যাঁ অনেক ফ্যামিলি থেকে এটা অ্যালাউ করবে না, অনেক ওয়াইফকে। আমার হাজবেন্ড আমাকে অ্যালাউ করেছে, ডাজন্ট মিন যে তোমার হাজবেন্ডও অ্যালাউ করবে, এটা দিয়ে আমরা বাসায় ঝগড়া যুদ্ধ করবো না। বুশরা আপু বলেছে এটাই মেইন, এটা কিন্তু আমি বলি না। এটা আচ্ছা আমার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ ও বলেছে ওর আসলে ও যায়ও না, বিকজ ওর তখন ভিসা ও মানে মাত্র লাগিয়েছিল আর আমার ভিসা পড়ে আছে। তো আমি বললাম যে না, আমার আরো ছাড়ার আরেকটাই হচ্ছে আমার 3টা বেস্ট ফ্রেন্ড, দে অল লিভ ইন ক্যানাডা এন্ড মানে আমেরিকা। তো আমি তাই 2টা দেশে এবার ঘুরে আসলাম লাস্ট। তার আগে আমি আমার ফ্রেন্ডের সাথে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তো মানে ও জানে আমি কার সাথে যাচ্ছি বা কি করছি। এন্ড আমি ইনশাআল্লাহ আমি তোমাকে বলি এটাও যে আমি লাস্ট ইয়ারও কলকাতায় গিয়েছিলাম 2বার প্রমোশনাল কাজে, কিন্তু একা। এবারও যাচ্ছি ইনশাল্লাহ এই 27 তারিখে প্রমোশনাল কাজে কলকাতাতে, ইনশাল্লাহ আমি একাই যাচ্ছি। ও যে আমাকে ছাড়ছে, এটাও কিন্তু আমার একটা কোয়ালিটি টাইম হচ্ছে, এন্ড আমি কাজের পারপাসেই যাচ্ছি। এন্ড ও যদি আমাকে আসলে মানে এখন আমরা এত ফেমিনিস্ট হয়ে গেছে, আমরা বলবো যে ও বলার কে, বাট না, আমার কাছে মনে হয় যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা অনেক। হ্যাঁ আসলে ও যদি না দিতে হয়তো আমি ঝগড়া করে যেতাম, বাট এটা কিন্তু আমার মেন্টাল পিসের জন্য খুবই বাজে হতো। উনি মানে ও হয়তো বুঝছে যে না, ওকে মানা করে আসলে মানে আমাদের সংসারে একটা আগুন লাগবে। মানে আমি তো কোনো খারাপ কাজের জন্য যাচ্ছি না, ও দেখতেই পারবে আমি সোশ্যাল মিডিয়াতে কি করতেছি, তাই না? ট্রাস্টটা আমি অনেক, আমরা একদম প্রথম থেকে আমি আমার হাজবেন্ডের সাথে আমরা ট্রাস্টটা বিল্ড আপ করছি, যে আমার আলহামদুলিল্লাহ আমার 8.5 বছর আমার বিয়ের, কিন্তু এন্ড ট্রাস্ট রাখছি দুজনের প্রতি। হ্যাঁ কম কিন্তু ব্যারিয়ার বা বাইন্ডিংস বা আসে নাই, কম কিন্তু আসে নাই, বাট এই যে স্টিক করে রাখছি দুজনকে, এটাই কিন্তু ট্রাস্ট। অবশ্যই এটা একটা বড় ব্যাপার। ট্রাস্টটা না থাকলে আসলে সম্পর্ক কখনোই লংজিভিটি করা সম্ভব না। প্যাশন টু প্যারেন্টহুড পাথওয়ে পাওয়ার্ড বাই মেরিল বেবি, এই সেগমেন্টে দারুণ এক্সাইটিং একটি গেম খেলবো। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন ওর জন্য বিশেষভাবে তৈরি মেরিল বেবি লোশন। এর রিচ ময়েশ্চারাইজার বাবুর 5 গুণ পাতলা ত্বকের যত্ন নেয় আর রাখে সুরক্ষিত। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। দারুণ এক্সাইটিং, সাথেই থাকতে হবে দেখতে হলে। সো এই গেমটিতে তোমাকে যেটা করতে হবে, তোমাকে বিস্কুটটা মুখে নিতে হবে, তার উপরে তোমাকে কয়েন রাখতে হবে। সবগুলা কয়েনই ট্রাই করতে হবে। ওকে, লেটস ট্রাই। অলরাইট, খেয়ে ফেলি যদি? না, খেয়ে ফেলা যাবে না। আমি জানি তুমি পারবা। জানি না, বাচ্চাটা কেন? চমৎকার।
Yes, perfect. তুমি কিন্তু খুব পারফেক্টলি করছো, খুব পারফেক্টলি করছো। তুমি যে মাল্টিটাস্কার এবং অনেক গুণান্বিত, আমি যেটা শুরুতে বলেছি সেটা আমাদের কি প্রমাণিত না, সেটা একটা জ্যামিতির সূত্রের মতো প্রমাণিত আর কি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, মজা লাগলো অনেকদিন পর বাচ্চাদের গেমটা খেলে। তুমি কি মনে করো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পড়াশোনা বা ছেড়ে দেওয়া উচিত, যে আমি কন্টেন্ট ক্রিয়েশনে করছি, ভালো করতে পারবো বা করছি, ঠিক আছে আমার আর পড়ার দরকার নেই, বা আমি কন্টেন্ট ক্রিয়েটর করতে চাই, আমি আর কোনো হায়ার স্টাডি বা এরকম করবো না, এই বিষয়টা নিয়ে তুমি কি ভাবো? এখন যে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় যায় যে না ঠিক আছে ওটা করলে তো টাকা আসে, কন্টেন্ট ক্রিয়েটর কোটি কোটি টাকা কামাচ্ছে সবাই, তো আর পড়াশোনা করা লাগবে না, সো পড়াশোনা আমি জানি। তোমার এই বিষয়ে কি মনে হয়? এটা তো খুব অ্যাপিলিং, তুমি দেখো এটা এত অ্যাপিলিং, লাইক ওই যে মাইসুন নামের একটা মেয়ে আছে না ইউটিউবার, ও কত ছোট, যে ইংলিশ শিখায় যে, বাট দেখো কিন্তু পড়াশোনা করছে। আমি চাই ওনার ফিউচারে ওনার ওর বাবা মা যদি মানে দেখে ইয়াটা, আমি চাবো যে মানে ও একদম মাস্টার্স পর্যন্ত শেষ করুক। তো কারণ ও কিন্তু ইউটিউবে অনেক ইনকাম করছে, এখনো যদি 5-6 এ পড়ে বা যেটাই পড়ে, ও যদি এখন চিন্তা করে আমি আর পড়াশোনা করবো না, বিকজ আমার কথা হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আজকে আছে কালকে বন্ধ হয়ে যেতে পারে, বাট আমার যদি পড়াশোনা থাকে, আমি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আমি একদম ফ্রেশ স্টার্ট করতে পারবো। আমার এখন ফেসবুক যদি বন্ধ হয়ে যায়, আমার ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যায়, আমার টিকটক বন্ধ হয়ে যায়, আমার তো কি, আমার সবচেয়ে বড় ওয়েপন হচ্ছে আমি একটা মাস্টার্স ডিগ্রির আমার ইঞ্জিনিয়ার, আমি একটা, তো আমি কি কিছু স্টার্ট করতে পারবো না? অবশ্যই পারবো। তো এই যে আমার অ্যাচিভমেন্টটা, হ্যাঁ এরকম অ্যাটলিস্ট সবার অনার্স তো শেষ করতেই হবে। অনার্স এখন তো মনে করো এই যে আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখছি যে সবাই কি বলে যে আমরা মানে আমাদের বাবা মারা, মা বাবার সবসময় বলে যে না মেয়েদের পড়াশোনা করতেই হবে, করতে হবে। ইটস আ ওয়েপন, এটা আমাদের একটা ভিতরের শক্তি। এই যে তুমি যে পড়াশোনাটা ঢুকায় ফেলে, এটা তো তোমাকে মেরেও বের করতে পারবে না, এটা হচ্ছে আমাদের একটা শক্তি। পড়াশোনা ইজ আ মাস্ট, এটার সাথে কন্টেন্ট ক্রিয়েশনের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ তুমি কন্টেন্ট ক্রিয়েশনের পার্ট টাইম করতে পারো, ফুল টাইমই করুক, ও ওইটা নিয়েও কিন্তু কিছু অনলাইনের কোর্সও করতে পারে, ও ওটাই কন্টিনিউ করুক, বাট পড়াশোনা শেষ করতে হবে কিন্তু। না না না, পড়াশোনা তোমার সাথে এই বিষয়টাতে একেবারেই আর আমি চাই যে তুমি কিছু সাজেশন দাও তোমার জায়গা থেকে, আমাদের যে নারী অডিয়েন্সরা হচ্ছে গিয়ে তারা চিন্তা করছে যে না তারাও নিজেরা কিছু করবে বা করা উচিত কিনা, বা কখন শুরু করবে, সো তোমার জায়গাটা থেকে তুমি একটা তোমার যেটা মনে হয় যে একটু সাজেশন দাও। আচ্ছা, আমার মতে যে আমার কাছে এটাই মনে হয় প্রত্যেকটা মেয়ের একদম সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। হ্যাঁ মানে খারাপ শিক্ষা না, সুশিক্ষায় শিক্ষিত, দ্যাট মিনস তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত অ্যাটলিস্ট প্রত্যেকটা মেয়ের পড়তে হবে। কারো যদি একদমই সামর্থ্য না থাকে, অ্যাটলিস্ট ওই যে কারিগরি শিক্ষা বলে না, ওটা পর্যন্ত শিখতে হবে, বাট শিখতে কিন্তু হবে। পড়াশোনার কোনো শেষ নেই। একটা মানুষ যদি মনে করো টাকা পয়সা নেয়, বাট সে কিন্তু শিক্ষা দিয়ে কিন্তু সে উপরে উঠতে পারে। একদম তাই। তুমি যে আমাকে বেছে নিয়েছো, তুমি যে বললা যে তুমি কোয়ালিটিফুল কাজ করো, তোমাকে আমার লাগে, আমি মনে করি এটাতে আমার শিক্ষার অনেক অবদান আছে। হ্যাঁ, আর যারা খারাপ মানে উল্টাপাল্টা কাজ করে ভাইরাল হয়ে যাচ্ছে, তাদের স্টেবিলিটি খুবই কম। আমার ভাইরাল হওয়ার দরকার নাই, বাট আমি আস্তে আস্তে বড় হব, বাট আমার প্রগ্রেসটা যখন সবাই দেখবে, আমার আরো 5 বছর পর যখন দেখবা আমার যে ফ্যান বেস হবে, বা আমাকে মানুষ 5 বছর পর মনে রাখবে। কিন্তু ভাইরাল যারা হয়ে এখন 2 মাসে ফেমাস হচ্ছে, তাদেরকে মানুষ আর 5 বছর পর মনে রাখবে না। সো এই জন্য কিন্তু শিক্ষাটা ইম্পর্টেন্ট। একটা সুশিক্ষার মানুষ কিন্তু কখনো উল্টাপাল্টা কাজ করে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে চাবে না। আমি চাবো না, অ্যাটলিস্ট আমার মতো অনেক লাখ লাখ মেয়ে আছে, ছেলে আছে, ওরা চাবে না। ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতেও কিন্তু ইউ নিড এডুকেশন। আমার অবশ্যই তোমার অনেক জন্য তো তোমার এডুকেশন একদম, নাহলে তো তুমি যে কথা বলবো ওটা তো অডিয়েন্সের ভালো লাগবে না। কারণ দেখি না কিছু ব্লগার বিভিন্ন গ্রামে গঞ্জে একদম ছোটখাটো কিভাবে ব্লগ করে, তুমি ওদেরকে দেখবা, তুমি ফলো করো। আমরা ওদের তো কেন এত ভিউজ কেন হয়? মানুষটা কি করে মজা নেয় একদম। আমি একটা মানুষের জোকের পাত্র হতে চাই না, আমিও চাই না। আবার আমি শিওর যে যারা একটু সচেতন তারা কেউই চায় না, প্রপারলি করতে চায়। আমাকে দেখে মানুষ ইন্সপায়ারিং হতে চাই, আমি মানুষকে মোটিভেট করতে চাই। আমি কোনো খারাপ কাজে ভাইরাল কখনোই হতে চাবো না। অবশ্য ধরো ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া গুলো
অনেক ধরনের প্রবলেম আমরা এখন দেখি নতুন নতুন শুরু হয়েছে যে এইটা হচ্ছে ওটা হচ্ছে। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুমি কি কি মেইনটেইন করো টু বি সেফ বা তোমার অ্যাকাউন্ট গুলোকে সেফ রাখতে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমার যদি তুমি অ্যাকাউন্টের থ্রুতে বলো, আমার তো আইটি টিম আছে 1, আর 2 হচ্ছে আমি নিজের যেটা আমি কিন্তু আমার পার্সোনাল মানে আমার প্রাইভেট লাইফ যেটা আমি ওটা তো দেখাই না, খুবই কম। মানুষ যা দেখে দ্যাট ইজ মাই ওয়ার্ক অ্যান্ড আমার পার্সোনাল লাইফের 30%। আমি আমার অ্যাকচুয়ালি লাইফে কি হচ্ছে আমি ওটা দেখাই না, কারণ আমার কাছে মনে হয় আমি নজরে খুব বিশ্বাস করি 1, অ্যান্ড 2 হচ্ছে হ্যাঁ এটার জন্য হয়তো বা আমাদের এই কনভারসেশনটা হয়তো ইন্টারেস্টিং লাগবে না, কারণ মানুষরা ভাইরাল মানুষকে দেখতে পছন্দ করে। আমি ভাইরাল না হয়তো মানুষ আমাকে এত ইন্টারেস্টিং লাগে না, কিন্তু একটা মানুষের 2টা মানুষ আমার পিছিয়ে কথা বলবে এটা আমাকে অনেক বদার করবে। হ্যাঁ এটা আমাকে অনেক বদার করে, আর আমার কাছে মনে হয় এটা আমার কিন্তু আমি এডুকেশন আছে দেখে কিন্তু আমার মাথায় এই ব্রেইনটা আমার কাজ করেছে, বাট যাদের আসলে সুশিক্ষা নাই তারা কিন্তু এটা কাজ করছে না। আই এম শিওর তুমি বুঝতে পারছো আমি কাদের কথা বলতেছি, আমি কারো নাম নিব না। তো আমি যেটা মেনটেন করি, আমি পার্সোনাল লাইফটা খুবই মেনটেন করি, এবং আমার প্রাইভেট লাইফে কি হচ্ছে আমি কি করতেছি আমি এটা বাইরের মানুষকে দেখাবো না। আমাদের ঘরের মধ্যে আমরা কি করছি, আমরা একটা হাজবেন্ড ওয়াইফ বা আমার বাচ্চার সাথে, এটা আমি কেন আমার মানুষকে দেখাবো? এটা দেখায় আমার কি ওগুলার কিন্তু ভিউজ বেশি হয়। তুমি দেখো আমরা কন্টেন্ট দিলে কোনো ভিউজ নাই, কিন্তু তুমি তোমার প্রাইভেট লাইফ নিয়ে কিছু দিবা মানে ভিউজ এন্ড ভিউজ। আমি মজার কথা শুনো, আমার হাজবেন্ডের রিসেন্ট একটা টিকটক 15 সেকেন্ডের টিকটক 1.1 মিলিয়ন ভিউজ হয়েছে, 1 উইকেও লাগে নাই। এন্ড নর্মাল কন্টেন্ট 20K 30K হইতে জান বের হয়ে যায়। তাহলে বুঝো কারণ কি, কারণ আমরা একটা মজার একটা টিকটক বানাইছি হাজবেন্ড ওয়াইফ, সো পার্সোনাল থিং মানুষ দেখতে খুব পছন্দ করে। তো যেটা ইন দ্য লং টার্ম আসলে আমাদের নিজেদের আমি দেখাই না খুব কম। অবশ্যই আমার হাজবেন্ড আমার স্টোরিতে আসে বা আমরা মাঝে মাঝে লাইভ টাইপ করি, যে কয়েকদিন আগে একটা ফুড লাইভ করছি, বাট মানে অতটুকু মানে থাকে না কিছু লাইভ গুলো তোমরা দেখছো না যে জামাইবো আজেরা যে ওগুলাতে আমরা একদমই নাই, একদমই আমি এটা পছন্দ। ভালো লাগলো বুঝছো তোমার সাথে কথা বলে, না খুব ইনসাইটফুল কথা আমরা আসলে আমার মনে হয় যে আমাদের অডিয়েন্স আজকে পেলো, এবং অনেক বেশি ইন্সপায়ার করার মতো কথাই কিন্তু তুমি বলেছো যে দেখো 2বার তুমি ক্যারিয়ারটাকে নতুন করে গড়লে, আমি বলবো 3বার তুমি ক্যারিয়ারটাকে গড়লে, এবং তুমি কিন্তু ভেঙে পড়লে না কোনোবারই, বা প্রত্যেকবারই নতুন করে একটা স্বপ্ন দেখা এবং সেটাকে বাস্তবায়ন করা। কিন্তু সত্যি কথা আমার অনেক কষ্ট হয়েছিল জানো, আমি কিন্তু ডিপ্রেশনও ছিলাম। আমি আমার বাচ্চা হওয়ার পরে যখন আমার অ্যাকচুয়ালি কোনো কাজ ছিল না, আমার হাজবেন্ড আসতে পারবে না কিনা বাংলাদেশে আমি এটাও জানি না, এটা অ্যাকচুয়ালি হয়েছে 2020 জুলাইয়ের দিকে। আই ওয়াজ ইন মানে আমার আমি সারাদিন ঘুমাইতে যেতাম, তখনই বুঝছি যে সামথিং ইজ রং। আমার বাচ্চাকে পালতাম আমি, আর আমি ঘুমাইতাম, আমি আর কিচ্ছু করতাম না। এন্ড আমার কাছে মনে হতো যে এটা কি লাইফ, আমার তাহলে কিছুই হবে না। আমি খুব ডিপ্রেস হয়ে গেছি। তারপরে কিভাবে সেটা ওভারকাম করলা? ওই যে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে একটু ভাবলাম যে একটু ফোকাস করি, তারপরে হচ্ছে কাজ করা শুরু। যে আমার আম্মু আমাকে বললো যে ব্র্যান্ড প্রমোশন করো, তো ব্র্যান্ড প্রমোশনটা কিন্তু আমি এই জিনিসটাকে কাটানোর জন্য শুরু করছি যে না আই নিড টু ডু সামথিং। কবে যাব অস্ট্রেলিয়াতে আমি জানি না ভাই, ওটা নিয়ে এখন বসে থাকলে হবে না, কারণ ম্যাটারনিটি লিভের একটা পর্যায়ে আমার মানে আমার স্যালারি আসাও তো বন্ধ হয়ে গেছে। দ্যাট হিট মি আ লট যে আমি এখন কি করব বুঝছো। তো তখন অনেক ডিপ্রেশনে ছিলাম, আর ওই ডিপ্রেশন যেতেও কিন্তু আমার 21 এর একদম শেষ পর্যন্ত গেছি, মানে একদম তুমি ঘুরে দাঁড়াইছো। হ্যাঁ 21-22 আমার কিন্তু ক্যারিয়ারটা একদম পিকে, আলহামদুলিল্লাহ পিকে ছিল। স্ট্রং না থাকতা বা তুমি যদি মানে ভুল একটা ডিসিশন নিয়ে ফেলতে, খারাপ কিছু একটা করে ফেলতে, তাহলে তো হতো না। তো এটা দেখে কিন্তু আমার তোমার আর আমার অডিয়েন্সটা শিখতে পারে অনেক কিছু, যে নো ম্যাটার হোয়াট ভেঙে পড়া যাবে না, নিজেকে বোঝাতে হবে না ভালো সময় আসবে, খারাপ সময় সব সময় থাকে না, ভালো সময় আসবে, খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। এক্স্যাক্টলি রাইট। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো বুশরা তোমার সাথে কথা বলে, অনেক অনেক ভালো লাগলো। এবং আসলেই বলে না যে মনের সাথে মন মিললে হচ্ছে গিয়ে, কারণ যাদের চিন্তার সাথে চিন্তা মিলে তাদেরই আসলে মনের সাথে। তুমিও খুবই সফট স্পোকেন, খুবই ভালো একটা মানুষ, তোমাকে আমি চিনি, তুমি আমার একটা মানে বান্ধবীর মতো, মানে আমরা তো একটা সোশ্যাল মিডিয়ার এক ধরনের আমরা কলিগস রাইট। সো তোমাকে আমার সব সময় খুব, আর ইউ আর ভেরি ফেমাস বাই দ্য ওয়ে, তুমি কিন্তু ছেলেদের কাছেও অনেক ফেমাস। কেন জানো, আমার অনেক ছেলে ফ্রেন্ডরা বলে তোদের এই পপ অফ কালারটা কি আছে, এত জানতে হবে না, মানে যে বউরা বলে গার্লফ্রেন্ডরা বলে। খুব ভালো লাগলো, এবং তুমি সবসময় এরকমই থেকো, এতটা বিনয়, এতটা ভালো মানুষই আমি দোয়া করি সবসময় তোমার মধ্যে থাকো। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে, এবং কোন কথাটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাদের সাথে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে
সামনে পর্বে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।